রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে 2 কোটি মানুষের চাকরি হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 10 কোটির আশেপাশে, কিছু কম বা কিছু বেশি। সেক্ষেত্রে একটি পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাহলে প্রায় প্রতিটি পরিবারে একজনের চাকরি হয়েছে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি হয়। যদি এটা সত্যি হয়, তাহলে এই বেকার ভাতা কেন? তাহলে তো কোনো বাড়িতেই বেকার থাকার কথা নয়। তাহলে সত্যি কোনটা? বেকারের সংখ্যা বেড়েছে নাকি কর্মসংস্থান হয়েছে? সরাসরি জানবো আজকে দেবদত্ত মাঝি দাদার কাছে। দাদা বলুন তো, দিদি তো প্রায়ই বলেন, প্রথমবারই ক্ষমতায় এসে বলেছিলেন 100% কাজ করে দিয়েছি। যখন 2016-তে নির্বাচন হলো তখন, তার আগে তিনি বলেছিলেন। তারপর তো আমরা দেখছি যে 100% কাজ হয়নি। এখন উনি বলছেন যে 2 কোটি চাকরি হয়েছে। আবার দেখা যাচ্ছে বেকার ভাতার লাইন। কোনটা সত্যি, চাকরি হয়েছে না বেকার বেড়েছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2016 নির্বাচনের সময় বলেছিলেন যে 100% কাজ উনি করে দিয়েছেন। যদি 100% কাজ করে দিয়ে থাকে, তাহলে আবার নির্বাচন করে আর কি কাজ করতে চাইছিলেন? আরও কাজ করবার জন্য তো নির্বাচন করেছেন। 100% হয়ে গেছে বলছেন, তো আবার নির্বাচন হলো। যাই হোক, আর এই যে 2 কোটি লোককে চাকরি দেওয়া, আপনার এই ভিডিও কিংবা এই পডকাস্ট, এই নিউজটা ধরুন 1 লাখ কি 2 লাখ লোক দেখবে। আপনারা যারা দেখছেন, আপনারা নিজেদেরই প্রশ্ন করুন যে আপনার পরিবারে একজন কি চাকরি পেয়েছে? 2011-র পর থেকে, টিএমসি সরকারে আসার পর থেকে, মানে আপনারা যতজন এই ভিডিওটা আজকের দিনে দেখছেন, তার মানে আপনাদের প্রত্যেকের পরিবারে মিনিমাম একজন চাকরি অলরেডি পেয়ে গেছে। তো এটা কি কোনো সাধারণ মানুষ এ কথা মেনে নেবে না। তার কারণ, চাকরি উনি দিতে পারেননি, চাকরি দেবেন কিসে? বরঞ্চ এরকম অনেক সংস্থা আছে যেখানে নিয়োগের প্রয়োজন আছে, মানুষের প্রয়োজন আছে, লোক নিচ্ছে না এই ভয় যে তাদেরকে মাইনে দিতে পারবে না। সরকারে এরকম অনেক ভ্যাকেন্সি আছে, কিন্তু লোক নিতে পারছে না। তো এই বিষয়গুলোকে মাথায় রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথা আজকের মানুষ কিন্তু আর হজম করছে না। বাস্তব সাধারণ মানুষরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় যে গুল দিতে, বাতেলাতে পিএইচডি করেছেন, এবং ওনার যারা বিধায়করা আছে 99% মানুষকে ঢপ দিচ্ছে, ভুল বোঝাচ্ছে, টুপির ওপর টুপি পরাচ্ছে, এবং এই টুপি পরিয়ে পরিয়ে তারা নির্বাচন জেতবার চেষ্টা করে এসছে। আবার 2026-এ এই টুপি পরিয়েই মানুষকে নির্বাচন লড়বে তারা। একই প্রকল্প আবার নতুন করে এলো। আগে নাম ছিল যুবশ্রী, আবার হলো যুবসাথী। এই যুবশ্রী যুবসাথী একই প্রকল্প, 1,500 টাকা দেওয়ার কথা ছিল। আমরা দেখলাম যে 5-6 বছর আগে এই প্রকল্প যখন শুরু হলো, লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছিলেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে কয়েক মাস পর প্রকল্প বন্ধ হয়ে যায়, কেউ টাকা পায়নি। এমনকি প্রত্যেক নির্বাচনে এই প্রকল্পের নাম ব্যবহার হয়, আবার সেই প্রকল্প শুরু হয়েছে। মানুষ কি সত্যি টাকা পাবে, নাকি ওই একবার কিস্তি দিয়ে আবার বন্ধ হয়ে যাবে? দেখুন, এই প্রকল্প আগেও শুরু হয়েছিল। মমতার সরকার সে টাকা দেওয়া কন্টিনিউ করতে করেনি, এবং কিছু দিনের মধ্যেই, কিছু মাসের মধ্যে, 1-2 মাস 3 মাসের মধ্যেই সেই প্রকল্প বন্ধ হয়ে যায়। আবার নির্বাচন এসছে, আবার সেই ললিপপ মানুষকে দেখাচ্ছে, যুবকদের যুবতীদের দেখাচ্ছে যে আমি তো তোমাদের চাকরি দিতে পারিনি, কর্মসংস্থা সব খেয়ে ফেলেছি। যাও 2-4টে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে ছিল, সেগুলোকেও তোলাবাজি করে, কাটমানি করে তৃণমূলের নেতারা সব বন্ধ করে দিয়েছে। তারা ঝাঁপে লাঠি ফেলেই বাংলা ছেড়ে পালিয়েছে। তাই জন্য বেকারদের, যুবকদের, যুবতীদের কোনো চাকরি মমতার সরকার, তৃণমূল সরকার দিতে পারেনি। এখান থেকে যুবকেরা, যুবতীরা তারা চলে যাচ্ছে কোথায়? গুজরাট, যেখানে বিজেপি শাসিত রাজ্য। কোথায় চলে যাচ্ছে? মহারাষ্ট্র। কোথায় যাচ্ছে? দিল্লি, আসামে পর্যন্ত যাচ্ছে, এখন উড়িষ্যাতেও যাচ্ছে চাকরির খোঁজে, কাজের খোঁজে, এবং সেখান থেকেই তারা চাকরি করে নিজেদের পরিবার চালাচ্ছে। তো এটা আবার ভোট এসছে, আবার মানুষের মাথায় হাত বুলিয়ে, লোককে ভুল বুঝিয়ে, লোককে লোভ দেখিয়ে ইলেকশন জেতবার আর একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে দেখলাম যে প্রকল্পটা যখন অ্যানাউন্স হলো এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প হলো,
48 ঘন্টার মধ্যে আমি একটি ডেটা দেখছিলাম, সেখানে 13 লক্ষ মানুষ আবেদন করেছেন এবং সেখানে মারামারি হয়েছে, পুলিশ মেরে বহু জায়গায় বহু মানুষকে বের করে দিয়েছে, চরম বিশৃঙ্খলা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এত বিশৃঙ্খলা হয় না। তাহলে কি আজকে ছেলেদের অবস্থা এতটা খারাপ যে তাদেরকে মারামারি করতে হচ্ছে 1,500 টাকার জন্য? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন প্রত্যেক পরিবারে একজনকে চাকরি দিয়েছেন, 2 কোটি চাকরি মানে তাই। তাহলে এত যুবক তারা এই 1,500 পাওয়ার জন্য মারপিট করছে, নিজেদের মাথা ফাটিয়ে ফেলছে কেন? তার মানে এটাই প্রমাণ হলো যে 2 কোটি লোক চাকরি পায়নি, সেটা একটা মিথ্যে। এবং এই যে প্রকল্প, এটাও মানে যদি চালুও হয় 1 মাস 2 মাসের বেশি চলবে না। তাই জন্য সাধারণ মানুষদের, যারা দেশকে নিয়ে ভাবে, নিজেদের পরিবার নিয়ে ভাবে, তাদের এটা বোঝা উচিত যে এই 500, 1000, 1,500 টাকার যে ললিপপ মমতা দেখাচ্ছে, যেটা দিচ্ছে, সেটা তাদেরই পয়সা, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা। এবং এর থেকে বেশি ভালোভাবে আছে তারা ভাতা পাক, কিংবা চাকরি পাক, কিংবা ব্যবসার সুযোগ পাক, সেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোয়। সাধারণ মানুষ এর থেকে অনেক ভালো আছে, যাদের সত্যি কিছু করার পোটেনশিয়াল নেই কিংবা ব্যবস্থা নেই, তারা ভাতা পাচ্ছে এবং এর থেকে অনেক বেশি পাচ্ছে। এবং যাদের প্রতিভা আছে, যারা কিছু করতে চায়, তারা চাকরি পাচ্ছে। সেখানে তো কলকারখানা আছে, শিল্প আছে, সব সরকারি চাকরির সুযোগও রয়েছে। সরকারি চাকরি পাচ্ছে, বেসরকারি চাকরি with ভালো প্যাকেজ তারা পাচ্ছে। এবং যারা নতুন কিছু করতে চায়, স্টার্ট আপ, বিজেপি শাসিত রাজ্যে সব থেকে বেশি স্টার্ট আপ হচ্ছে। নতুন ব্যবসা, নতুন নতুন রকমের ব্যবসা, রিসার্চের কাজ, ব্যবসা, সমস্ত রকম ভাবে যুবকরা তাদের নিজেদের এঙ্গেজ করছে এবং নিজের সাথে সাথে নিজেদের পরিবার এবং দেশের হাত মজবুত করছে। তো আমাদের এই বাংলা এক সময় প্রচণ্ড অ্যাডভান্স ছিল। আমাদের দেশের প্রথম গাড়ির কারখানা এই বাংলায় ছিল, প্রথম স্টিল ফ্যাক্টরি এই বাংলায় ছিল। বাংলাতে সারা দেশ থেকে যুবকরা আসতেন এই বাংলায় চাকরি করবার জন্য। বাংলায় চাকরি করবার স্বপ্ন সারা ভারতের যুবকরা দেখত। কিন্তু আজকে গত প্রায় 45-46 বছর ধরে, কি 50 বছর ধরে, 35 বছর সিপিএম আর তারপরের এই 15টা বছর এই মমতা, এই 50 বছর ধরে বাংলার সর্বনাশ হয়েছে। আর তার আগে কংগ্রেসও ছিল, বাংলার সর্বনাশ করে দিয়েছে। এবং এই বাংলাকে আবার তুলে ধরতে গেলে এই মমতার যে গভর্নমেন্ট আছে, সরকার আছে, তাদেরকে ফিনিশ করতে হবে, তাদেরকে হারাতে হবে এবং এখানে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে হবে। এটা সিম্পল প্লেন কথা। সাধারণ মানুষ এটা আজকের দিনে আশা করি বুঝে গেছেন এবং কোনো মতেই একটা ভোট যেন মিস না যায়। অসুস্থ থাকলেও অন্তত ভোটটা গিয়ে যেন আমরা দিয়ে আসি, সেই চেষ্টা, সেই ব্যবস্থা করতে হবে। নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মর কথা ভেবে, নিজেদের প্রদেশ এবং দেশের সুরক্ষার কথা ভেবে, এবং এই দেশটাকে আমাদের পূর্বপুরুষরা নিজেদের রক্ত দিয়ে, জীবন দিয়ে, ক্যারিয়ারের আহুতি দিয়ে, পরিবারের আহুতি দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল ব্রিটিশদের হাত থেকে। এবং তার আগে দেশের যে অবস্থা ছিল মোগলদের সময়, এই দেশকে তারা যুদ্ধ করে, লড়াই করে বাঁচিয়ে রেখেছে। কেন? আমাদের জন্য। আমাদের এটা কর্তব্য, আমাদের এটা দায়িত্ব, আমরা এই দেশকে, আমাদের এই পবিত্র মাটিকে রক্ষা করব। এবং এরকম যারা শাসন চালাচ্ছে, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে, একটা মানুষ সে ভোট দিতে গিয়ে দেখছে তার ভোট অলরেডি কোনো গুন্ডা প্রক্সি মেরে রিগিং করে ভোট দিয়ে দিয়েছে, মানুষকে মিনিমাম তার ভোট দেবার অধিকারটাও এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্রিমিনাল গুন্ডা বাহিনী কেড়ে নিচ্ছে, সেটার বিরুদ্ধে মানুষকেই রুখে দাঁড়াতে হবে। ঠিক যেরকমভাবে স্বাধীনতার সময় আমরা এক অপরের হাত ধরে এই ব্রিটিশকে খেদিয়ে বের করেছিলাম, ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গ থেকেও তৃণমূলের সরকারকে খেদিয়ে সাধারণ মানুষকেই বের করতে হবে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, সেটা হচ্ছে সরকারি যে কোনো বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের প্রকল্পকে সিএজির আওতায় নিয়ে আসে। সেখান থেকে জানা যায় যে ফান্ড যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কোথা থেকে এসেছে, ফান্ড কাদের দেওয়া হয়েছে, ফান্ডে কোনো অনিয়ম আছে কিনা। কিন্তু এই যে প্রকল্প, নতুন প্রকল্প যেটা এসেছে বেকার ভাতা,
সেই বেকার ভাতা সিএজির কোনো অনুমোদন নেই। এর আগেও যখন যুবশ্রীটা চলছিল সেই সময় তখনও অনুমোদিত ছিল না। সিএজির মাধ্যমে এটাকে ভেরিফিকেশন করানো হয়নি। রাজ্য সরকারের বহু প্রকল্প সিএজি দিয়ে ভেরিফিকেশন করানো হয় না, যার জন্য ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়া যায় না। ইউটিলাইজেশন সার্টিফিকেট না পেলে সেখানে কেন্দ্র তার যে অংশীদারিত্ব 60% সেটা দেয় না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখানে সব কিছুই তো এক অনিয়ম আর বেআইনি। কোনো নিয়ম, কোনো প্রোটোকল রাজ্য সরকার পালন করে না। জোর যার মুলুক তার যেরকম ইচ্ছে সে সেরকম কাজ করছে। টেন্ডার থেকে আরম্ভ করে প্রত্যেক সরকারি প্রসেসে ইললিগাল ব্যাপারটা ঢুকে গেছে, বেআইনি ব্যাপার, আনএথিক্যাল ব্যাপার, ম্যাল প্র্যাকটিস ঢুকে আছে, এবং সেটাই হচ্ছে। কোনো নিয়ম পালন হচ্ছে না। তাই জন্য আমি বারবার বলছি যে আমাদের পরিশ্রমের টাকা এই মমতা নয়ছয় করছে, তার নেতা নেত্রীরা নয়ছয় করছে। আমাদের পরিশ্রমের টাকায় দেশের রিসোর্স অ্যান্টি ন্যাশনালরা, জেহাদিরা ব্যবহার করছে, এবং বলতে পারেন জামাতের হাত শক্ত হচ্ছে, যারা পাকপন্থী তাদের হাত শক্ত হচ্ছে, এবং যারা আমাদেরকে এই দেশ থেকে, এই প্রদেশ থেকে তাড়িয়ে দিতে চায়, দিয়ে এখানে কিংবা মেরে ফেলতে চায়, দিয়ে এটাকে একটা গ্রেটার বাংলাদেশ কিংবা একটা পাকিস্তান বানাতে চায়, তাদের থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। এই যে পরপর আমরা দেখছি যে ভাতা বাড়ানো হচ্ছে, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার সেখানেও 500 টাকা বাড়ানো হলো, ছেলেদের একটা বড় সেগমেন্টের ভোট যাতে পাওয়া যায় তার জন্য এই বেকার ভাতা যেটা দেওয়া হচ্ছে, এইগুলোতে কি আলটিমেটলি নির্বাচনে এফেক্ট পড়বে? মানুষ কি এইগুলোতে ভুলে যাবে, নাকি বেকারত্বের জ্বালা উঠে আসবে, মহিলাদের সম্মানহানির জ্বালা উঠে আসবে? কোনটা এবারে নির্বাচনে ইস্যু হতে পারে, বা মানুষ কোনটাকে বেশি গুরুত্ব দিতে পারে? দেখুন, বেকারত্বের ইস্যুটা একটা বড় ইস্যু, নারী সম্মান আরো বড় ইস্যু, রাষ্ট্রীয় সুরক্ষা তার আরো বড় ইস্যু। একদম। ইস্যুর কোনো কমি নেই। প্রশ্ন হচ্ছে, বাঙালি হিন্দু, বাংলার হিন্দু, তাদের যদি স্বাভিমান বোধ থাকে, আত্মসম্মান থাকে, তারা কিন্তু এবারের যে নির্বাচন তাতে তৃণমূলকে তাদের উচিত শিক্ষা দেবে। এবং আমরা যে গত 15 বছর এবং তার আগে 35 বছর যে পিছিয়ে গেছি একটা সোসাইটি হিসাবে, একটা প্রদেশের নাগরিক হিসাবে, আমাদের কাছে কিন্তু এই 26টাই একটা সুযোগ সেটাকে কারেকশন করা, এবং আগামী দিনে সারা দেশ যেরকমভাবে উন্নতি করছে বাংলাকেও সেই উন্নতির স্রোতে আনা, একই রাস্তায় আনা। ভোট খুব দোরগোড়ায় চলে এসেছে, মোটামুটি সংবাদ মাধ্যমেও জল্পনা হচ্ছে বিভিন্ন দলের কে প্রার্থী হতে পারেন, অনেকে দল বদল করছেন, অনেকে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করছেন। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, যে দলের সঙ্গে আপনি সরাসরি যুক্ত, কেমন প্রার্থী করা উচিত, কাদের প্রার্থী করা উচিত যে জয়ের সম্ভাবনা ভালো হবে? কারণ 21-এ একটা বড় সমস্যা দেখা গিয়েছিল যে যারা অল্প দিন বিজেপি করছে, বা বিভিন্ন অন্য পেশার মানুষ যারা রাজনীতি সম্পর্কে অতটা সচেতন নয়, খুব সিরিয়াস নন রাজনীতি সম্পর্কে, এমন মানুষদেরও টিকিট দেওয়া হয়েছিল। সেটা নিয়ে দলের মধ্যে মন্থনও হয়েছে, ভুল এটা অনেকেই স্বীকারও করেছেন। এবার যাতে ওই ভুল না হয়, আপনার কি মনে হয় কি ধরনের প্রার্থী হওয়া উচিত? দেখুন, আমি খুবই একজন ক্ষুদ্র ভারতীয় জনতা পার্টির সেপাই, ঠিক আছে? আমি এত বড় মানে অ্যাসেসমেন্ট কিংবা সাজেশন দিতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটা বলতে পারি যে যারা মাটি কামড়ে কাজ করছে, এবং এটা তো নির্বাচন মানে একজন কর্মী কিংবা একজন লিডার উঠে আসবে সমাজ থেকে, সেরকমই লিডার আসা উচিত। আর এবারে মনে হয় সেরকম মানুষদেরই সুযোগ দেবে যারা কর্মীদের পাশে দাঁড়ায়, বিপদে আপদে যে কোনো সময় কর্মীদের পাশে দাঁড়িয়ে থাকে। কর্মীদের বিভিন্ন রকমভাবে যখন রাজ্যের সরকার কিংবা প্রশাসন, চটি চাটা পুলিশ যেটাকে বলা হয়, তারা এই বিজেপির কর্মীদের যেরকমভাবে হ্যারাস করে সেটা অকল্পনীয়, মানে কল্পনাও করা যায় না। মিথ্যে কেস, তাদেরকে পেটানো, তাদের সামনে তাদের বাড়ির মহিলাদের অসম্মান করা, এমন কিছু কাজ, বেআইনি কাজ পুলিশ বাকি রাখে না করতে। তো সেসব কর্মীদের পাশে যারা দাঁড়াবে, কেস লড়বে কর্মীদের হয়ে, কর্মীদেরকে জেল থেকে বের করবে, জেলে থাকাকালীন কর্মীদের বাড়ির খেয়াল রাখবে, ঘরের খেয়াল রাখবে, আহত হলে তার হাসপাতালে তাকে হেল্প করবে,
এরকম মানুষকে আমার মনে হয় উঠে আসা উচিত। তার কারণ কর্মী ছাড়া, যোদ্ধা ছাড়া যুদ্ধ জেতা যাবে না। যুদ্ধ জিততে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা যোদ্ধা তাদের প্রয়োজন আছে, এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের শুধু দায়িত্ব না, এটা আমাদের কর্তব্য। তাই তাদের পাশে দাঁড়ানো উচিত, এবং যারা দাঁড়াবে তাদেরকে আগামী দিনে পার্টির আশা করি টিকিট দেবে। আপনাকেও দেখছি খুব সময় দিচ্ছেন গ্রামে, কোনো কি বিষয় আসা আছে এর পিছনে? না, আমি এমনি গ্রামের দিকে বেশি সময় কাটাই। আপনার বেশিরভাগ অনুষ্ঠানই এই অঞ্চলে হয়েছে, এর আগে অনেক দেখেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গতকালই দুজনকে আমতা কোর্ট থেকে বেল করালাম। দুজন ভারতীয় জনতা পার্টির যোদ্ধাকে, আমতা কোর্ট কিন্তু ওদের বিধানসভা উদয়নারায়ণপুর। আজকেও কলকাতা হাইকোর্টে একটা বেল ম্যাটার নিয়ে আলোচনা চলছে, হাইকোর্ট পাড়ায়। তো আগামী 1-2 দিনের মধ্যে তাদেরকে সেশন কোর্ট দিয়ে হয়তো বেল করানো হবে। তো যারা ভারতীয় জনতা পার্টির যোদ্ধা, বিশেষ করে ইলেকশন আসার সময় এবং ইলেকশন হয়ে গেলে তাদের ওপর যে নির্মম অত্যাচার হয়, আমি চেষ্টা করি সেই কর্মীদের, যোদ্ধাদের এবং সাপোর্টার যারা ভোটার তাদের পাশে দাঁড়ানো। আর এখানে পরিস্থিতি খুব খারাপ। মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো সেই ভয় যাতে মানুষ না পায়, আমি তাই জন্য মানুষদের সাথে, তাদের মধ্যে, তাদের গ্রামের মধ্যে আমি থাকার চেষ্টা করি। সংঘের এবছর শতবর্ষ। সংঘ চেষ্টা করছে যে বিচারধারা পরিবার, সরাসরি আরএসএস এর শাখা সংগঠন না হলেও মতাদর্শগত যে সামঞ্জস্য আছে বিভিন্ন সংগঠন, তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা, এটা কি খুব ভালো সিদ্ধান্ত হতে পারে নির্বাচনের জন্য? যে একই ভাবধারার, হিন্দুত্বের ভাবধারার বিভিন্ন সংগঠন যারা আছে তাদেরকে যদি হাতে হাত মিলিয়ে কাজ হয়, তাহলে কি এটা বিজেপিকে কোনোভাবে বড় অ্যাডভান্টেজ দিতে পারে? অবশ্যই। এক তো শুধু বিজেপিকে অ্যাডভান্টেজ দেওয়ার ব্যাপার না, এটা আমাদের সমাজকে শক্তিশালী করে তুলবে। এবং আমরা এটাই হওয়া উচিত যে আমাদের নিজেদের মধ্যে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকলেও আমরা এক অপরের সাথে হাতে হাত মিলিয়ে চলবো, এবং এক অপরকে সবসময় সহযোগিতা করব, হেল্প করব, প্রমোট করব, এবং সবসময় এক অপরের দুর্দিনে পাশে দাঁড়াবো। এবং সকলকে মিলে চেষ্টা করে এই প্রদেশকে, পশ্চিমবঙ্গকে আবার সেই আগেকার দিনে যে পশ্চিমবঙ্গ ছিল ভারতের মধ্যে একটা সবথেকে প্রগতিশীল রাজ্যের মধ্যে একটা রাজ্য ছিল পশ্চিমবঙ্গ, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। তাই সকলকে হাত মিলিয়ে চলতে হবে, এবং এই পশ্চিমবঙ্গকে জেহাদি মুক্ত করতে হবে। এই পশ্চিমবঙ্গকে আমাদের সবাইকে সংকল্প করতে হবে যে আমরা এটাকে আর একটা বাংলাদেশ কিংবা একটা পাকিস্তান হতে দেবো না। তার জন্য আমাদের যা যা করার, আমরা আমাদের গার্জেন, সংঘ পরিবার, তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা চলার চেষ্টা করব। আমরা একটা জিনিস, এসআইআর এর একেবারে শেষ লগ্নে প্রায় চলে এসেছি। এই মাসটা শেষ হলেই আমরা দেখতে পাবো একটা তালিকা বেরোবে, যেখানে আমরা এক্সপেক্ট করছি যে যারা সঠিক ভোটার, এদেশের ভোটার, তারা থাকবেন। কিন্তু বিভিন্ন সংগঠন তারা অভিযোগ করছে, তার মধ্যে বিএলও ঐক্য মঞ্চ রয়েছে, যারা তৃণমূল পন্থী বিএলওদের সংগঠন নয়, তারা অন্য রাজনৈতিক দলের পক্ষে বা তাদের সঙ্গে তাদের লিয়াজও আছে, এরকম একটি সংগঠন। তারাও বলছেন যে এবারে প্রশাসনের একটা অংশ এই ইয়ারও এবং ইয়ারও যেটা করেছে, তারা হচ্ছে যারা অবৈধ ভোটার তাদের বিভিন্ন রকমের ডকুমেন্টস যেটা পৌরসভা বা পঞ্চায়েত তৈরি করেছে সেগুলোকে নিয়েছেন, অথচ যারা বৈধ ভোটার তাদেরকে মিসগাইড করে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছেন, এবং নির্বাচন কমিশনে এটা অভিযোগ আকারে এবং প্রমাণসহ জমা পড়েছে পরশুদিন। এটা যদি সত্য হয় তাহলে কত বড় অভিযোগ! নির্বাচন কমিশনের কি আরও একটু চোখ কান খোলা রাখা উচিত এ বিষয়ে? আপনার কি মনে হয়? অবশ্যই চোখ কান খুলে রাখতে হবে। তার কারণ যেরকম ভাবে ইললিগাল ভোটার যারা আমাদের এখানকার আসলে ভোটার নয়, তাদের নাম যেমন বাদ দেয়া প্রয়োজন, বাদ দেওয়া উচিত, সেই কারণেই এসআইআর হচ্ছে। সেরকম যারা অ্যাকচুয়াল ভোটার, যারা আমাদের এখানকারই বাসিন্দা, তাদেরও নাম যাতে বাদ না যায় সেটা খেয়ালও রাখতে হবে। এবং ঠিক এর বিপরীত কাজটা এই রাজ্যের তৃণমূল সরকারের যারা চাটুকার আছে, এজেন্টস আছে,
তারা ঠিক এর বিপরীত কাজটা করছে, এবং তারা এই ইললিগাল কাজ করার জন্যই কিন্তু তারা পিএইচডি পেয়েছে। তাই জন্য খুব সাবধান, কিন্তু প্রশাসন একের পর এক নতুন নতুন টেকনিক নিয়ে আসে মানে চোর গুগলি বল দিচ্ছে ক্রিকেটের ভাষায় বলতে গেলে হ্যাঁ, আর কি। চোর ধরার জন্য। হ্যাঁ। কিন্তু চোরেরাও আবার নতুন নতুন টেকনিক নিয়ে আসে পুলিশের চোখে ধুলো দেবার জন্য। তাই জন্য সাবধান থাকা উচিত, এবং আমি আশা করি যে এসআইআর এর যে এন্ড রেজাল্ট সেটা পজিটিভ হবে দেশের জন্য। আপনি 2021 সালে চৌরঙ্গি থেকে প্রার্থী হয়েছিলেন, সেখানে যখন অফ দ্য ক্যামেরা কথা হচ্ছিল সেখানে আপনার মুখে শুনলাম যে সেখানেও নাকি এই ভুয়ো ভোটারের গল্প ছিল, এবং বহু মানুষ নাকি এক্সিস্ট করে না, তারা ভোট দিতেও আসেনি। এই গল্পটা যদি একটু বলেন যে ঠিক কি হয়েছিল। দেখুন, চৌরঙ্গিতে প্রায় 2,10,000 ভোটার, হ্যাঁ 2-4-5,000 কম বেশি হবে, 2,10,000 ভোটার। ভোট পড়েছিল 1,05,000 কি 10,000-এর কাছাকাছি। অতএব 1,05,000-10,000 লোক ভোট দেয়নি। মানে পশ্চিমবঙ্গে তো সাধারণত আমরা দেখি 80%, 82%, হ্যাঁ, হ্যাঁ, 85% হ্যাঁ, ভোট পড়ে। হ্যাঁ, কিন্তু প্রায় 1,00,000 লোক ওখানে ভোট দিতে আসেনি। 75,000-এর অলরেডি নাম বাদ চলে গেছে। এখন ফাইনাল লিস্টে ওটাই দেখবার আছে, আরো কত বেআইনি ভোটার, ইললিগাল ভোটারের নাম কিংবা ডেড ভোটারের নাম আরো কত বাদ যায়। ডেড ভোটার তো অলরেডি চলে গেছে 75,000-এ, এটা দেখবার আছে। কিন্তু ওভারঅল ব্যাপারটা পজিটিভ দিকেই এগোচ্ছে। আর এই এসআইআরটা খুবই প্রয়োজন ছিল। এটা পুরো পশ্চিমবঙ্গে কে ফিল্টার করে দেবে, স্যানিটাইজ করবে, স্যানিটাইজ করার কাজটা করছে। তো এটা খুবই নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েলকাম ডিসিশন। কলকাতা লাগোয়া যে জেলাগুলো আছে, বিশেষ করে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা অংশ বসিরহাটের দিকে 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের সময় মহিলাদের উপর ভয়ঙ্কর নির্মম অত্যাচার হয়েছিল, পুরুষদের উপরেও অত্যাচার হয়েছিল, অনেকে বাড়ি ছাড়া ছিলেন, মহিলাদের ইজ্জত লুটে নেওয়া হয়েছিল, কোনো কিছুরই বিচার হয়নি। কিন্তু এটা হওয়ার পর যেটা একটা সামাজিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা বুঝতে শিখেছে যে তৃণমূলের সঙ্গে থাকলে তাদের মান সম্মান সব কিছুই যাবে, জমি জায়গা সব যাবে, এরকম একটা এই জায়গা থেকে কি, যেখানে মুসলিমরা 40% বা তার নিচেও আছে, অর্থাৎ হিন্দু 50 বা 60 বা 50, এই সমস্ত জায়গাগুলো কি জেতার মতন জায়গায় আছে? বিশেষ করে আমতা যেখানে আমরা বসে আছি, সেখানে কি এটা জেতার কোনো ইকুয়েশন তৈরি করে? হ্যাঁ, অবশ্যই অনেকটা নির্ভর করবে যে ক্যান্ডিডেট এবং যারা কার্যকর্তা আছে পার্টির, তারা কিভাবে লড়াইটা লড়ার ব্যবস্থা নিচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আর এটা ঠিক আমতা নেই, এটা আমরা একটা মানে 3টে বিধানসভার সেন্টারে বসে আছি, পাঁচলা, আমতা, জগৎবল্লভপুর আর উদয়নারায়ণপুর, 4টে বসে আছি। মানে এখান থেকে প্রত্যেক কটাই হচ্ছে 5 থেকে 20 মিনিটের দূরত্বতে পড়ছে। তো অবশ্যই এখানে চান্স আছে। এখানে যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, উদয়নারায়ণপুরে সেখানকার এমএলএ সমীর পাঁজা, 3 টার্ম উনি এমএলএ আছেন। এই 3 টার্ম উনি তৃণমূলের এমএলএ। গত 2021-এর ইলেকশনে ওনার গুন্ডা বাহিনী, ওনার জেহাদি বাহিনী, আর গুন্ডা বাহিনীর মধ্যে হিন্দু মুসলিম দুটোই আছে, ওনার যে বাহিনী, তারা এত সন্ত্রাস করেছিল সাধারণ মানুষের ওপর, যেখানে যেখানে বিজেপি লিড পেয়েছে, এত সন্ত্রাস করেছে যেন মনে হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে। ভারত বাংলাদেশ, মানে বাংলাদেশে হিন্দুরা যারা থাকে তাদের উপরে যেরকম অত্যাচার হয়, সেরকম অত্যাচার এই সমীর পাঁজা সাধারণ মানুষের উপর করেছে। এবং একের পর এক হিন্দু যুবকদের মিথ্যে কেসে জেলে পাঠিয়েছে। যারা যারা অল্প একটু প্রতিরোধ করার চেষ্টা করেছে, তাদেরকে জেলে পাঠিয়েছে। আমি প্রায় 2021 থেকে এখন অবধি বহু ছেলেকে তাদেরকে বেল করিয়েছি এবং তাদের পরিবারের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, যাতে আগামী দিনে তাদের মনোবলটা, যখন যুদ্ধের সময় আসবে, অন্তত তাদের মনোবলটা যেন ফিরে পায় তারা। তো এরকম কাজ তৃণমূলের নেতারা করেছে। তাদেরই পাশের কিংবা তাদেরই ধরুন গ্রামের বাসিন্দা, তার কনস্টিটিউয়েন্সির বাসিন্দা, তাদের ওপর এত অত্যাচার হতে পারে, এটা কল্পনার বাইরে। তাহলে মানুষকে এবার দেখুন একটু বিচার করতে হবে, ভয় পেয়ে বাড়িতে ঢুকে পড়বো কিনা, না একবার সাহস করে গিয়ে ভোটটা দেবো। মানুষকেও সাহস করতে, সমস্ত রকম প্রোটেকশন থাকলেও মানুষকে নিজেদের সাহসের পরিচয় দিতে হবে।
তার কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই সাহসের পরিচয় দিয়েছে বলেই আমরা আজকে একটা স্বাধীন ভারতে বাস করছি। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল, তাই জন্যই আজকে আমরা এই স্বাধীন ভারতে বাস করছি। আমাদের বাঙালি হিন্দুদের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি থাকে, ক্ষুদিরাম বোসের ছবি থাকে, স্বামী বিবেকানন্দর ছবি থাকে। তার কারণ এনারা বীর পুরুষ। আমরা মা দুর্গার পুজো করি, সে শক্তির প্রতীক, মানে তিনি নিজেই শক্তি। আমরা শক্তির উপাসনা করি। তাই আমরা সাধারণ যারা বাঙালি হিন্দু, তারা যদি নিজেদের সাহস এবং শক্তির পরিচয় না দিই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কিন্তু বিশাল সংকট। অলরেডি আমরা আছি সংকটে, আরও বেশি আমরা সংকট বেড়ে যাবে। তাই জন্য এরকম যারা নেতা আছে, যারা দেশের কিংবা প্রদেশের শত্রুর মতো কাজ করছে, সাধারণ বাসিন্দাকে তাদের সাথে শত্রুর মতো ব্যবহার করছে, এদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির বিভিন্ন মামলাগুলো, এই মামলাগুলো ক্রমশ আদালতে কয়েকটা রায় হয়েছে, কিন্তু বহু মামলা আছে যেগুলো পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে আইপ্যাকের মামলা, যেটা বহুল চর্চিত ছিল, ফাইল চুরি, ফাইল নিয়ে যাওয়ার মামলা, দেখছি যে পরপর একজন প্রভাবশালী উকিলকে সামনে রেখে ডেটটা পিছিয়ে দেওয়া হচ্ছে। এই কৌশলটা কেন মনে হয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শিওর যে উনি ওই মামলায় হেরে যাবেন, কিংবা ওই মামলায় কোর্ট মানে ওনার বিরুদ্ধে অর্ডার দেবে। যে অর্ডারটা দেবে সেটা ওনার হজম হবে না, সেই জন্য উনি বাই হুক অর বাই ক্রুক ব্যাপারটাকে লিঙ্গার করার চেষ্টা করছে, পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে খুব একটা লাভ হবে না, আমার মনে হয় খুব একটা লাভ হবে না। অল্প সময়ের জন্য উনি হয়তো একটু অ্যাডভান্টেজ পাবে, একটু নিশ্চিন্তে থাকবে, কিন্তু বেশি লাভ ওনার হবে না এতে। চলতি মাসেই উনি একটি মামলায় হেরেছিলেন, ডিএ মামলা। তারপরেও রায় হয়েছে 25% ডিএ দিতে হবে, বাকিটাও মেটাতে হবে। সেই 25% উনি দিচ্ছেন না। কমিটি তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিদেরকে নিয়ে, সেই কমিটির উনি একটা পাল্টা কমিটি, নিজের কমিটি তৈরি করেছেন, এবং তারপরেও টাকা দিচ্ছেন না। আলটিমেটলি টাকাটা তিনি দিচ্ছেন না। বেকার ভাতা দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন, ভোটের ভাতা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু যারা খেটে খেতে চাইছে, সরকারি কর্মচারী, তাদেরই কর্মচারী, তাদের একটা বড় অংশ আবার ভোটেও বিভিন্ন রকম কাজকর্ম করবেন সরকারের হয়ে, তাদের প্রাপ্য টাকাটা দিতে এত অনীহা কেন? তো কারণ সোজা, তো উনি টাকাটাই তো দিতে চায় না। যারা খেটে খেতে চায় তাদেরকেই দিতে চায় না। এবার উনি আসলে, আমি তো বুঝতে পারি না উনি আসলে চানটা কি। আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম যে একটা মা, সে তার বাচ্চাকে, মানে তার দুটো বাচ্চা, একটা বাচ্চাকে খালি কোলে বসিয়ে খাওয়ায়, একটা বাচ্চাকে যেরকম সাধারণ বাচ্চা বড় কখনো প্রথমে কোলে খাইয়েছে, তারপর তাকে নিজে খেতে দেয়, সে নিজে নিজে খায়, খেয়ে খেয়ে সে বড় হচ্ছে। কিন্তু একটা বাচ্চাকে সে ছোট থেকে 1 মাস বয়স থেকে তার মানে 16 বছর বয়স হয়ে গেল, সেই মাটা কোলে বসে বসেই খাওয়াচ্ছে, ঠিক আছে। আর অন্য বাচ্চাটা যখন 17-18 বছর বয়স, সে এবার খেটে খাচ্ছে, কিন্তু এর 17-18 বছর বয়স, এ কোলে বসেই খাচ্ছে। তো একজন জিজ্ঞেস করছে, তুমি এই ছেলেটাকে এত ভালোবাসো, ছোটবেলা থেকে কোলে বসে খাওয়াচ্ছ? মানে আমি একে ভালোবাসি না, এ আমার সৎ ছেলে, একে একে কোলে বসিয়ে খাইয়ে খাইয়ে একে আমি পঙ্গু করে দিচ্ছি, এ যদি নিজের জীবন আর কিছু না করে খেতে পারে। আর অন্যটা হচ্ছে আমার আসল ছেলে, ও এখন করে খাচ্ছে, আমি মরে গেলে ও করে খেতে পারবে, আর এ হাত তুলে খেতেও পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হিন্দু যুবকদের পঙ্গু করে দেবার চেষ্টা করছে, পঙ্গু করে দেওয়ার জন্য সমস্ত রকম পরিকল্পনা করে সেই কাজটা করছে। ভাতা দিয়ে দিই, ভাতা কি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। যাদের প্রয়োজন তাদের দেয়াটা হচ্ছে আসল কাজ। যারা সত্যি বেকার বা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, সামাজিকভাবে পিছিয়ে আছে, তাদের সেই সুযোগটা দরকার, এটাই। কিন্তু যার ধরুন সুযোগ দরকার কাজের, তাকে কাজ দিতে হবে। সেই কাজ তো উনি দেবেন কোথায়? এখান থেকে তো মানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো ফ্যাক্টরি নেই, সব তাড়িয়ে দিয়েছে। আর যা চলছে সেগুলো কখন চলে যাবে এখান থেকে কোনো ঠিক নেই। তাই জন্য এখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আনার জন্য মানুষকে ভেবে চিনতে আর দেখার মানে সময় হয়ে গেছে। এবার ভোটটা ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে, দিয়ে এখানে বিজেপি সরকার আনতে হবে। দাদা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে একটা বড় ঘটনা ঘটেছিল, 25-26 জন মারা গেলেন, আর 1 মাস হতেও যায় আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা, যেটাকে আমরা ওয়াও মোমো ফায়ার ইনসিডেন্ট বলে জানি। বা তারপর গ্রেফতার হলেন, তাতেও আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা সফর সঙ্গী, কোম্পানির আসল মালিক, তিনি গ্রেফতার হলেন না,
তার কয়েকজন কর্মচারী চেলাচামুন্ডাকে ধরে পুলিশ জেলে ঢুকিয়ে দিল, কিন্তু তারপরে আমরা ক্ষতিপূরণের ক্ষেত্রেও দেখছি ডিলে, এমনকি দেখতে পাচ্ছি তদন্তও কিন্তু খুব ঠিকঠাকভাবে এগোয়নি। তারপরে দেখছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, দমকল মন্ত্রী বহাল তবিয়তে আছেন, কিছুই হচ্ছে না। আলটিমেটলি যা যা মানুষ এক্সপেক্ট করেছিল, অন্তত দমকল মন্ত্রীর পদত্যাগ বা পরবর্তী ক্ষেত্রে মানুষ আরো সচেতন হওয়া, বিশেষ করে দমকলের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে বৃদ্ধি করা, দমকলে কর্মী নিয়োগ হচ্ছে না, দমকলে বহু সিভিক টাইপের চাকরি আছে কিন্তু অ্যাকচুয়ালি দমকল বাহিনীর যে চাকরি সেই চাকরিটা দেওয়া হচ্ছে না, নতুন নিয়োগও নেই। তো এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আমি তো নিজেদেরই দায়ী করব, নিজেদের মানে সাধারণ পাবলিককে। মানুষ আর চিনতে এদেরকে কত সময় নেবে? এই যে দমকল মন্ত্রী, সে তো ভোটে জিতেছে, সে চুরি করে জিততে পারে, কিন্তু চুরি করলে পুরোটা তো চুরি না, কিছু লোক তো ভোট দিচ্ছে। নিশ্চয়ই। ঠিক আছে, যারা ভোট দিচ্ছে, যারা ভোট দিয়ে এই সরকারকে আবার ফিরিয়ে আনলো থার্ড টার্ম, তারাও কি নিজেদের প্রশ্ন করবে না যে একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে, 25-26 জন আমারই বাড়ির ছেলে মেয়ের মতো মানুষ সেখানে পুড়ে জ্যান্ত পুড়ে মারা গেল। এই প্রশ্নটা কি যারা তৃণমূলকে ভোট দিয়েছে, এই প্রশ্নটা তারা নিজেদের করবে না? অভয়ার বাড়ির যে ঘটনা, সেই মেয়েটার সাথে যা হলো, ধর্ষণ হলো, মার্ডার হলো, যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা কি নিজেদের এই প্রশ্ন করবে না? আমরা কাকে ভোট দিয়ে বসালাম, কোন রাক্ষসীকে বসালাম? আমাদের দেশে মানে এই প্রদেশে খাগড়াগড়ের মতো ব্লাস্ট হলো, আমরা কি নিজেদের প্রশ্ন করব না কাকে আমরা বসিয়েছি? এখানে জেহাদিদের সন্ত্রাস বেড়ে গেছে, প্রত্যেক দিন 100-150 করে লাভ জিহাদের ঘটনা ঘটছে, আমরা কি নিজেদের প্রশ্ন করব না যে কাকে আমরা বসিয়েছি, কোন তৃণমূলকে আমরা এনে বসিয়েছি? এই প্রশ্নটা এখন মানুষকে নিজেদের করার সময় এসছে, আঙুল তোলার সময় আছে, তুলতে হবে, কিন্তু প্রশ্নটা নিজেদেরও করতে হবে এবং নিজেদের সেই সংশোধন নিজেদের করা দরকার। যেখানে আমরা দেখি যে আপনি লাভ জিহাদের ঘটনা বলছিলেন, এই সমস্ত ঘটনার কথা বলতে গেলেই দেখা যায় যে আমাদের ক্ষেত্রে পুলিশ ভিডিও ডিলিট করে দেয়, বিভিন্ন ধরনের মামলা হয়, প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সাধারণ মানুষ হলেও পুলিশ বাড়িতে পৌঁছে যায়, নোটিশ পাঠায়, ভয় দেখায়। এই ধরনের বিষয়, এই ধরনের সমাজের যে বাস্তব সমস্যা, সেটা নিয়ে তো আলোচনা করার মতোই পরিবেশ নেই, তাহলে মানুষ যাবে কোথায়? মানুষকে কোথাও যেতে হবে না, এখানেই থাকতে হবে এবং পুলিশের চোখ রাঙানিতে আর ভয় পেলে চলবে না, পুলিশের চোখে চোখ রেখে কথা বলতে হবে। অলরেডি সেটা অনেক জায়গায় আস্তে আস্তে আরম্ভ হচ্ছে, মোমেন্টাম নিচ্ছে। আর আমাদের বাড়ির মেয়ে, আমাদের কন্যা, আমাদের বোন, তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের সম্মান, তাদেরকে সুরক্ষিত রাখা, প্রোটেকশন দেওয়া, এটা তাদেরও দায়িত্ব এবং আমাদেরও দায়িত্ব। পুলিশ কি করলো? পুলিশের তো মানে এখানে পুলিশের তো কাজ করে না। পুলিশ তৃণমূলের নেতাদের চাপলুসি করে, তাদের চাটুকারিতা করে এবং কোনো লাভ জিহাদের ঘটনা ঘটলে, একটা বাড়ির মেয়েকে নিয়ে চলে গেলে তার বাবা মা যখন থানায় যায়, পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করে। বহু কেস আছে এরকম আমার কাছে। বলে আপনার মেয়ে স্বেচ্ছায় পালিয়ে গেছে, স্বেচ্ছায় পালিয়ে গেছে, সে মাইনর হলেও তাকে আনতে চায় না, বহু কেস আছে। আমি যদি মাইনর হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পঞ্চায়েত থেকে তার বয়সটা বাড়িয়ে দিয়ে নতুন করে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে। অনেক রকম ম্যাল প্র্যাকটিস এই পুলিশরা করে, পশ্চিমবঙ্গের পুলিশ এই কাজ করে। তাই আমার কাছে এরকম বহু তথ্য আছে পুলিশের জামা কাপড় খুলে দেওয়ার মতো। তারা যে নোংরামিটা করে, একটা গরিব, বিশেষ করে গরিব হলে তার কথাই নেই, কোনো কথা শোনে না। মানে আপনি তো মানে জানেন খানিকটা হলেও যে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে 15 বছর 16 বছরের মেয়েকে, সেখানে গিয়ে তার মানে সে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের কাছে তার বাবা মা গিয়ে যখন কান্নাকাটি করছে, তাদেরকে থানায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে, তাদেরকে দিয়ে পা টেপাচ্ছে। এরকম নোংরা শয়তান আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ পুলিশ হয়ে গেছে। তাই জন্য এই পুলিশের কথা বললেই আমি আরো হাইপার হয়ে যাই, কেন আমার কাছে রোজ এরকম ম্যাটার আসে, কেস আসে, মিথ্যে কথা বলে মিথ্যে মামলায় ফাঁসানো। তো পরিবর্তন দেখুন দরকার, পরিবর্তন না হলে এই পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আর থাকবে না।
অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম দেবদত্ত মাঝি দাদার সঙ্গে। সমাজের বিভিন্ন বিষয়, বিশেষ করে রাজনৈতিক সামাজিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হলো, এবং এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই সরকারের সময়ে যে সমস্ত অন্যায় অবিচার হচ্ছে, ব্যালট বাক্সের জবাব দেবেন। আপনাদের কাছে এইটুকু আমরা আশা রাখতেই পারি। আগামী দিনে আবার দেখা হবে, দাদার সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।